একজন প্রতিমন্ত্রী নিল, ওনার আসলে লেবাস টেবাস পুরো একেবারে জামাত বলেন, হরকাতুল জিহাদ বলেন, আর ওই আল কায়দা বলেন, আর ওই তালেবান বলেন, আর ওই জমিয়ত বলেন, আর চরমোনাই বলেন, আর হেফাজত বলেন, টোটালি মেলে। ওনার যে লম্বা দাড়ি, যে জমিয়ত, হেফাজত, চরমোনাই, জামাতে ইসলাম, জামাতে ইসলাম আবার একটু মনে মনে খুশি। উনি বিএনপি করলেও হয়তো ওই যে ওদের যে তরিকা আছে না, বিভিন্ন তরিকা, বিভিন্ন মত পথ আছে ইসলামী দলগুলোর ভিতর, হয়তো সেই সব মতের থেকে সে ভিন্ন টাইপের একজন মানুষ। কোনোভাবেই আসলে আন্তর্জাতিক বিশ্ব, এই প্রতিবেশী শত্রু দেশ, এরা চায় না যে কট্টর একজন মুসলিম লোক বা কট্টর মুসলিমরা কোনোভাবে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কোনো পদ পদবিতে থাক। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দুই পক্ষ দুইটা জোট করেছিল, 11 দলীয় জোট করেছিল, জামাতের নেতৃত্বে আর বিএনপির নেতৃত্বে একটা জোট হয়েছিল। তো এইভাবে জোটে আসন বরাদ্দ হিসাব করেই নির্বাচন করা হয়েছে। তো এই বিএনপি জোটে উল্লেখযোগ্য একটা দল ছিল, যে ভোটগুলো টানার জন্য বিএনপির হাইকমান্ড অনেক চেষ্টা করে তাদেরকে জোটে এনেছিল, সেটা হলো জমিয়তে উলামায়ে। তাদেরকে 4টা মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই নীলফামারী একজন, সিলেটে একজন, হবিগঞ্জে একজন, আর বিবাড়িয়াতে রুমিন ফারহানার আসনে একজন, এদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, 4টা সিটের 4 জনই হারেছে। একটা হারেছে রুমিন ফারহানার কাছে, আর 3টা হারেছে জামাতে। একটা হারেছে হেফাজতে, ওই আপনার খেলাফত মজলিসের কাছে, সে সিলেট 4 কানাইঘাট আসনে, আর 2টা হারেছে এই জামাতের কাছে। তো যাই হোক, তাই 4 জনই হারে যাওয়ার পরে সবাই চিন্তা করলো জোট বাঁচানোর স্বার্থে হয়তো কিছু সুযোগ সুবিধা জমিয়তে উলামায়েকে দিবে বিএনপি সরকার, এই আশায় বসেছিল। তারপরে ওই প্রথম যখন মন্ত্রিসভা গঠন হলো, প্রায় 70 জন মতো উপদেষ্টা টেষ্টা দিয়ে, তার ভিতরে তাদেরকে কাউকে রাখে নাই, তারা মনক্ষুণ্ণ হলো। তারপরে এই 1-1.5 মাস আগে প্রধানমন্ত্রী জোটের সঙ্গীদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন, মিটিংয়ে বসে বলল যে আপনাদের মূল্যায়ন করা হবে। তারপরেও জমিয়ত উলামায়ে তাদের মূল্যায়ন করে নাই বলে রাগে ওই মিটিংয়েও যায় নাই। এই কিছুদিন, মাসখানেক আগের ঘটনা। যাই হোক, তারপরেও জোট তারা ছেড়ে যায় নাই, বলছে আমরা জোটে আসি। তারপরে সবাই ভাবতেছিল মন্ত্রী সবার অদবদল হলে অন্তত আমাদেরকে একটা ফুল মন্ত্রী না দিলেও একটা প্রতিমন্ত্রী দিবে, এই হলো জমিয়তের আশা ছিল, ওই আশায় তারা ছিল এতদিনও। তারপরে যখন দেখা গেল যে 4 জন পূর্ণমন্ত্রী আর 2 জন প্রতিমন্ত্রী নিল, নেওয়ার পরে একজন প্রতিমন্ত্রী নিল, ওনার আসলে লেবাস টেবাস পুরো একেবারে জামাত বলেন, হরকাতুল জিহাদ বলেন, আর ওই আল কায়দা বলেন, আর ওই তালেবান বলেন, আর ওই জমিয়ত বলেন, আর চরমোনাই বলেন, আর হেফাজত বলেন, টোটালি মেলে। ওনার যে লম্বা দাড়ি, হুজুর আমি মনে করি উনি একজন ধর্মপ্রাণ মানুষ। ওনাকে কটাক্ষ করে খারাপভাবে বলছি না, বোঝানোর জন্য বলছি। তো এখন ওনাকে দেখে আমি প্রথমেই মনে করছিলাম, আমি ওনাকে ওইভাবে চিনিও না যে কোন এলাকার এমপি। পরে জানলাম গাইবান্ধার তো 4টা আসন, তার 3টা জিতেছে জামাতে ইসলাম, একটা সিট বিএনপি পাইছে, সেই সিটের এমপিটা হলো সে। তাই লিঙ্কন সাহেব, উনি আবার হাইকোর্টের একজন ব্যারিস্টার। তো এখন এই ভদ্রলোক, আমি ভাবছি যে সত্যি সত্যি উনি জমিয়তের লোক, জমিয়ত উলামায়ের লোক, এই একটা প্রতিমন্ত্রিত্ব দেশে। আমি শপথ পড়ার সময়ও তাই ভাবিছি। পরে শুনলাম যে না, উনি তো বিএনপির এমপি, গাইবান্ধা যে একমাত্র আসন পাইছে বিএনপি, সেই আসনটাই উনার। তখন আমি বুঝলাম যে ঠিক আছে, ধর্ম প্রতিমন্ত্রী করবে ওই ফুলমন্ত্রী কাইকুবাদ সাহেব, উনারও এরকম দাড়ি জুব্বা টুব্বা আছে, তো ঠিক উনারও এরকম বেশভূষা ভালো, ধর্মের জায়গায় এরকম লোকই থাকা ভালো। কিন্তু তারপরে দেখি যে জমিয়ত, হেফাজত, চরমোনাই, জামাতে ইসলাম, জামাতে ইসলাম আবার একটু মনে মনে খুশি, যেমন লোককে দেশে, যার কারণে বিএনপি জোটের লোকজনগুলোই, ইসলামী দলগুলোই তা নিয়ে হলো বিরূপ মন্তব্য করতেছে। এতে জামাতে ইসলাম আবার একটু খুশি হয়েছে, যাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। তো দেখলাম হেফাজত, জমিয়ত, চরমোনাই এরা খুব বাজে মন্তব্য করতেছে তার সম্পর্কে, যে তার মন্ত্রিত্ব সরাতে হবে, তাকে কেন মন্ত্রী দেওয়া হলো। তারপরে যেটা বুঝলাম যে উনি বিএনপি করলেও হয়তো ওই যে ওদের যে তরিকা আছে না, বিভিন্ন তরিকা, বিভিন্ন মত পথ আছে ইসলামী দলগুলোর ভিতর, হয়তো সেই সব মতের থেকে সে ভিন্ন টাইপের একজন মানুষ, সে বিএনপি নামক দল করলেও। তাই তাদের খুব লাগেছে, তাদের ওই সংগঠনে বা তাদের নিয়ম নীতিতে বা তাদের এই তরিকায় খুব লাগেছে যে ওই লোক তো আমাদের তরিকা বিরোধী, ওই লোককে কেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হলো। এই নিয়ে দেখলাম হেফাজত অলরেডি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলছে তাকে মন্ত্রণালয় থেকে সরানো হোক, তাকে কেন মন্ত্রী করা হলো, একেবারে সেই ব্যাপক নিন্দা জানাইছে হেফাজতে ইসলাম আনুষ্ঠানিকভাবে। তারপরে দেখলাম চরমোনাইও সেটা করতেছে, জমিয়তে উলামায়ও দেখলাম তারা বলতেছে যে তাকে কেন মন্ত্রী করা হলো, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেন করা হলো। এর অর্থ বুঝলাম বিএনপির এমপি, এটা তারা বলতেছে না। এতে বুঝলাম বিএনপির এমপি কোনো সমস্যা না, বিএনপি দল করে সেটাও কোনো সমস্যা না। তাদের সমস্যা হলো এই মানুষটা হয়তো তাদের যেসব নিয়ম নীতি আছে, যেসব তরিকা আছে, ওই তাদের ওই মত পথের সাথে এই লোকের মানে না, সাংঘর্ষিক আছে তার সাথে, এই মত পথ বিরোধী সে।
তাই তারা এই প্রতিবাদগুলো করতেছে। ইসলামী দলগুলো প্রতিবাদ করে তাকে কেন মন্ত্রী বানানো হলো, ধর্ম মন্ত্রণালয় কেন তাকে দেওয়া হলো, এই নিয়ে তারা সবাই প্রতিবাদ করতেছে। তো এখানে আসলে জমিয়তুল উলামা এখন ওই সবাই বলতেছে একটা শিক্ষা হয়েছে, এখন এখানে বড় একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক ব্যাপার স্যাপার আছে। সেটা হলো কোনোভাবেই আসলে আন্তর্জাতিক বিশ্ব, এই প্রতিবেশী শত্রু দেশ, এরা চায় না যে কট্টর একজন মুসলিম লোক বা কট্টর মুসলিমরা কোনোভাবে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কোনো পদ পদবিতে থাক। এইটা আমি মনে করি যে এইটা বিচার বিশ্লেষণ করে সরকার জমিয়ত বা হেফাজত থেকে ইচ্ছা থাকলেও, মন থাকলেও ওই দুই সংগঠনের কাউকে মন্ত্রণালয়ে বসাতে পারতেছে না। এবং এটাই সঠিক, এটা হয়তো ওপেন হবে না, ভিতরে ভিতরে কথাটা এটাই সঠিক যে হেফাজত বা জমিয়ত থেকে যদি আমি মন্ত্রী বানাই তাহলে আমাদের এই দেশটাকে এই কর্নেল অলিকে দেশে আমি খারাপ মনে করি। টোটাল ওই 11 দলীয় জোটের যেসব প্রার্থী ছিলেন তার ভিতর সর্বোচ্চ প্রার্থী কর্নেল অলি। আর ওনাকে দেওয়ার আর একটা কারণও আছে, কারণ আসলে কি ওই সবাই ভাবছিল নির্বাচনে হয়তো জামাত জোট ক্ষমতা আসবে, এরকম একটা পরিবেশও এসে গেছিলো। আন্তর্জাতিক বিশ্ব তাদের সাথে সেইভাবে বসা শুরু করে দিয়েছিল। তারপর অনেকে বলে নির্বাচনে কাজ চুপিটুপি হয়েছে। তো এখন ওই সময় অনেক বড় একটা ত্যাগ স্বীকার করেছে। 11 দলীয় জোট করে উনি নিজে মনোনয়ন নেয় নাই। উনি যে এমপি হিসাবে মনোনয়ন নেবে, যদি ওনার ছেলে দাঁড়াইছিল 910টা ভোটে মাত্র হেরে গেছে, ওনারও একটা আসনে মনোনয়ন দেওয়ার কথা, কিন্তু ওই আসনে জামাতের যে হেভি ওয়েট প্রার্থী যে বারবার নির্বাচিত হয় শাহজাহান সাহেব, সেই শাহজাহান সাহেব এবারও জিতে আসছে, কিন্তু ওইটাই ছিল কর্নেল অলির আসন। কিন্তু ওই আসনে যদি কর্নেল অলিকে দেয় তাহলে শাহজাহান সাহেব মানে বঞ্চিত হয়ে যায়, কিন্তু শাহজাহান সাহেব জীবন ভরে ওই আসন থেকে এমপি জিতে। এই চিন্তা করে পরে কর্নেল অলি সাহেব ছাড় দিয়েছেন, না আমার এমপি হওয়ার দরকার নেই, আপনারা শাহজাহান সাহেবকেই দেন, আমার দল ক্ষমতায় গেলে। তখন ওই সময়ই ওই 12ই ফেব্রুয়ারির আগেই একটা চুক্তি ছিল যে দল ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি করবে। তা যেভাবে দল ক্ষমতায় যায়নি, কিন্তু তাকে সেই পদে মনোনয়ন দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। এখানে অনেকে অনেক রকম বলবে যে মুক্তিযোদ্ধার এই দেশে, ওইটা কোনো বিষয় না। মুক্তিযোদ্ধা সে তো যোগই দিয়েছে আরও 1 বছর আগেই, জোটে যোগ দিয়েছে, এটা বিষয় না। এটা অনেক বিতর্ক তৈরি করবে। আর জামাতে যতই ভালো প্রার্থী থাক না থাক, কর্নেল অলির চেয়ে ভালো প্রার্থী ওই জোটে আর কেউ নাই। তো সেই রকম যোগ্য লোককেই তারা মনোনয়ন দিয়েছে, এটাই ঠিক। এখানে অনেকে অনেক কথা বলবে, অনেক বিতর্ক করবে যে ফখরুল সাহেব রাজাকারের ছেলে আর অলি সাহেব মুক্তিযোদ্ধা কমান্ডার, তাহলেই তো রাজাকারই জিতে গেল। এইসব ফাও বিতর্কের কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। এইসব ওই ফাউল বিতর্কের কোনো যুক্তি নাই, কারণ 11 দলীয় জোটে সর্বোচ্চ যোগ্য প্রার্থী ছিলেন কর্নেল অলি সাহেব, এনার তুলনা হয় না। সেক্ষেত্রে আসলে এইসব বিতর্কের কোনো দরকার নেই। এখন চেষ্টা করেন সুন্দরভাবে দেশটা এগিয়ে যাক সবাইকে নিয়ে। কর্নেল অলি তার এমন একটা সক্রিয়তা বজায় রাখছে, বিএনপির থেকে কেটে অনেকে আওয়ামী লীগে মিশে গেছে, কিন্তু কর্নেল অলি নিজে দল গঠন করেছে, তাও অন্য কোনো দলের সাথে যোগ দেয় নেই। আর রাজনীতিতে ছোট দলগুলো বড় দলের সাথে জোট করে, 2-3টা জোট হয়, এটা জীবন ভরেই হয়। সেই জোট করেছে, জোট করে সে তো তার মার্কা বিলুপ্ত করে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করে নাই তার ছেলে, সে তার দলের মার্কা নিয়ে জোট করে নির্বাচন করছে। এখানে তার মান ইজ্জত সব রক্ষা করেই করছে জোট। এখানে ওই যে এটার মতো রাশেদের মতো না, ওই রেদওয়ানের মতো না, ওই সেলিমের মতো না, শাহাদত হোসেন সেলিমের মতো না, দলই বিলুপ্ত ঘোষণা করে দিয়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হতে হবে, এরকম তারা করে নাই। এইরকম তারা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে তারা রাজনীতি বা জোট করতেছে, এটা ঠিক আছে। আর এখানে ওই বিতর্ক আনা মানে ওই একটা ফাজলেমি করা, আর কিছুই না।